তো কাল আর পরশু দিন হতে চলেছে সামার স্ল্যাম। কালকের আমরা ভোর 4:30 থেকে সামার স্ল্যাম দেখতে পেয়ে যাব। আর এই সময় আমার 3টে ভিডিও বানালে ভালো হতো, কিন্তু একটা ভিডিও বানানোরই টাইম পাচ্ছি না। আমার শরীর খারাপ নয়, শরীর আমার ঠিক হয়ে গেছে, কিন্তু সবারই একটা পার্সোনাল লাইফ থাকে, তো সেই জন্য কিছু দরকারি কাজ পড়ে গেছিলো, তো আর ভিডিও বানানোর টাইম পাইনি। আর এখন যে ভিডিওটা বানাচ্ছি এটাও সেই হচ্ছে রাতের বেলার দিকে। তো রাতের বেলার দিকে ভিডিও ছাড়লে কজনই বা দেখতে পারবে? আগে যেরকম ভিউ আসতো সেরকম তো ভিউ হবে না, বড় জোর ওই 1000 জনই দেখতে পারবে, কারণ কালকেরই হচ্ছে সামার স্ল্যাম। আর যারা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে দেখে তারাই খালি দেখতে পারবে, কিন্তু কি করব, উপায় তো নেই। আর এই ভিডিওটা না বানালেও নয়। তো আমি আগে থেকে বলে দিই যে আমি কোনো প্রেডিকশন ভিডিও করবো না। প্রেডিকশন করে এমনিতে লাভ নেই, তোমরা জানো আমার প্রেডিকশন কি হতে চলেছে। আমি নিউজ ভিডিওতে অলরেডি আমার প্রেডিকশান টুকটাক দিয়েই থাকি, তো প্রেডিকশানের অতটাও কিছু বলায় নেই। কিন্তু এই ভিডিওটা বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে। যেগুলো খুব ইম্পর্টেন্ট সামার স্ল্যামের আগে সেগুলো তোমাদেরকে বলে দিই, যে কী টুইস্ট টার্নস, কী সারপ্রাইজ, কী রিটার্ন, কী কী আমরা দেখতে পেতে পারি, কারণ ল্যান্ডস্কেপ কিছুটা চেঞ্জ হয়েছে আজকে স্ম্যাকডাউনে। তোমাদের কাছে কালকের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকের জন্য বলতে কালকের তো ভিডিও আসেনি, আর কালকের যে রবিবার আছে কালকেরও কোনো ভিডিও আসবে না। কালকের আমি সকাল থেকে বাড়িতে থাকবো না, অনেক কাজ রয়েছে, তো কালকের কোনো ভিডিও আসবে না। কিন্তু তার পরের দিন মানে সামার স্ল্যামের নাইট 2তে তোমরা ওই দিন একদম খুব তাড়াতাড়ি ভিডিও পেয়ে যাবে। ওই দিন সামার স্ল্যাম ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পরেই আমি ভিডিও বানাতে বসবো, আর তোমরা খুব তাড়াতাড়ি ভিডিও পেয়ে যাবে। তো ওই দিন আমার অনেক টাইম আছে, মানে আমি সোমবারের কথা বলছি। তো চলো এবার বেশি এদিক ওদিকের কথা না বলে আজকের মেন কথাগুলো আসা যাক, যে মেন কী কী স্টোরি লাইন আছে, তাতে কী কী টুইস্ট আমরা দেখতে পেতে পারি। তো আজকে স্ম্যাকডাউনটা আমি দেখে নিই। এমনি তো স্ম্যাকডাউন নিয়ে বেশি কিছু আশা আমি রাখিনি, ভেবেছিলাম যে স্ম্যাকডাউন খুবই বেকার হবে, কিন্তু আজকে স্ম্যাকডাউনের হাইলাইট দেখার পর যা বুঝতে পারলাম, আজকে স্ম্যাকডাউনের শুরুতেই আমাদের একটা বড় ধামাকা দেওয়া হয়েছে। আর সেটা হচ্ছে জন সিনার অফিসিয়ালি ফেস টার্ন হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে একটা কোনো বড় মোমেন্টে, বড় জায়গায় মেবি হয়তো সামার স্ল্যামেতে কোনো একটা বড় ঘটনা ঘটবে, যার ফলে আমরা জন সিনার ফেস টার্ন দেখতে পাবো। কিন্তু আজকে স্ম্যাকডাউনে একটা প্রোমোর মাধ্যমে জন সিনার ফেস টার্ন হয়ে গেছে, যেটা খুবই শকিং আমার জন্য। এমনটা তো আমরা কেউই আশা করিনি। জন সিনা আজকের আসে, তারপর কোডি রোডসও আসে। জন সিনা কোডি রোডসকে কোনো কথা বলতে দেয় না, আর বলে যে আমার কিছু দরকারি কথা বলার আছে। আর তারপরে জন সিনা বলে দেয় যে রিয়াল জন সিনা ইজ ব্যাক। কোডি রোডস আসল জন সিনার সাথে লড়তে চেয়েছিল, আর চলো আসল জন সিনা চলে এসছে। জন সিনা বলে দেয় যে আমি রেসলিংকে রুইন করতে চাই না, আমি রেসলিংকে ভালোবাসি, আর আমি এই চ্যাম্পিয়নশিপটা নিয়ে আমার বাড়িতে চলে যেতে চাই। তার কারণ হচ্ছে যে যাতে তোমরা আমাকে ভুলে না যাও। আর আমি 5 মাস আগে কি করেছি, যে আমি 20 বছর ধরে, 25 বছর ধরে যে জিনিসটা আমি করে এসেছি, ফাইট করো, লড়াই করো, নিজের গ্লোরির জন্য লড়ো, সেই কি সব কিছু আমি টয়লেটে ফ্লাশ করে দিয়েছি শুধুমাত্র একজন ব্যক্তির ক্রিয়েটিভ প্ল্যানের জন্য। মানে টিভিতে সবাইকে শক করার জন্য, পুরো ওয়ার্ল্ডকে শক করার জন্য আমি তার আইডিয়া গ্রহণ করেছিলাম। মানে বলতে চাইছি যে এই রক ট্রিপল এইচের যে আইডিয়াটা ছিল, বেসিক্যালি তো দেখতে গেলে এটা ট্রিপল এইচেরই আইডিয়া, কিন্তু অন স্টোরি এটাকে রকের আইডিয়া বলেই দেখানো হচ্ছে টিভিতে। তো তার আইডিয়ার জন্য তাকে হিল টার্ন করতে হচ্ছিল, কিন্তু সেটা ভুল পথে ছিল। জন সিনা এটা করার ফলে তার সমস্ত ফ্যান্সদেরকে হারিয়ে ফেলেছে। তো এখন ফাইনালি সে রিয়ালাইজ করতে পেরেছে, আর এবারে সে রিয়াল জন সিনা হয়ে গেছে, মানে তার ফেস টার্ন হয়ে গেছে। এইরকমভাবে ফেস টার্ন হবে এটা তো আমি বুঝতে পারিনি, মানে কেউই এক্সপেক্ট করেনি। এটা একটা বড় কোনো মোমেন্ট হলে ভালো হতো। তবে ঠিক আছে, ফেস জন সিনা তো ফেস জন সিনা, আমরা এই জন সিনাকেই দেখতে চেয়েছিলাম। এখানে আমরা কোডি রোডস আর জন সিনা দুজনকেই পুরো ফেস হিসাবে দেখতে পাই। জন সিনা খুবই ভালো রিয়াকশান পায়, আর জন সিনার আজকের প্রোমো থেকে এটা প্রমাণ হয়ে গেল যে ক্রাউডের যা রিয়াকশান দেখতে পেলাম, যে আজও রোমান আর কোডি নয়, বরং জন সিনাই হচ্ছে সব থেকে বড় ফেস এই কোম্পানির। আর যখন এই রিয়াকশনের কথা হয় সেই সবার ওপরে থাকে। আমরা জন সিনার প্রোমোতে সেই পুরনো ফেস জন সিনার কথাবার্তাই দেখতে পাই। জন সিনা বলে দেয় যে এখানে কালকেরে আমি মানে সামার স্ল্যামেতে কে চ্যাম্পিয়ন হয়ে বেরোবে সেটা তো আমি জানি না, কিন্তু ক্রাউড এখানে জিতে যাবে, ক্রাউড হচ্ছে আসল চ্যাম্পিয়ন, ক্রাউড এখানে জিতবে, যেমনটা আমরা আগে দেখতে পেতাম জন সিনার প্রোমোতে। এখানে দেখতে পেলাম যে জন সিনা রকের এগেনস্টেও গেল, যে কথাগুলো প্রথমে বললো 5 মাস আগে আমি একজনের স্টুপিড আইডিয়ার জন্য আমি একটা নতুন জিনিস ট্রাই করেছিলাম, তো সেইটা দেখতে গেলে এখানে রকের এগেনস্টেই জন সিনা কথা বললো। আর লাস্টে কোডি রোডসকে বলেও দেয় যে সামার স্ল্যামেতে একজনই র্যাপার তোমার অ্যাস বিট করবে, আর যেটা হচ্ছে জন সিনা। মানে এখানে ট্র্যাভিস স্কটের কথাও বলে দেওয়া হলো, যে ট্র্যাভিস স্কট এসেছিল তোমাকে রেসলম্যানিয়াতে মারতে, কিন্তু এবারে শুধুমাত্র একজনই র্যাপার থাকবে, সে হচ্ছে জন সিনা। তো খুব ভালোভাবে ফেস টার্ন হয়ে গেছে। তারপর এখানে কোডি রোডস আর জন সিনা হাল্ক হগানের কোম্পানির বিয়ার খেয়ে একটা ট্রিবিউটও দিয়ে দেয়, আর খুব খুশি খুশি এখান থেকে দুজন ফেস লিভ করে। এইবার হচ্ছে যে সামার স্ল্যামের ম্যাচে কী হতে পারে। তো এখান থেকে তো পুরো বলতে পারো যে সব কিছু পুরো ঘুরে গেল। কারোর ইন্টারেস্ট ছিল না ম্যাচের প্রতি, কিন্তু এবার ইন্টারেস্ট বেড়ে গেল।
এইবার হচ্ছে যে এবার আমার মনে হচ্ছে যে কোডি রোডসই কালকের তো নয়, সোমবারে চ্যাম্পিয়ন হয়ে বেরোবে। কোডি রোডসের চান্স এখানে অনেক বেশি বেড়ে গেছে চ্যাম্পিয়ন হওয়ার। আর জন সিনাকে তার এবার ফেস রান কন্টিনিউ করতে হবে। তো ম্যাচের মধ্যে কী হতে পারে দেখো, সবার প্রথমে যেটা মাথায় আসছে সেটা হচ্ছে যে জন সিনা নাটক করছে। জন সিনার কোনো ফেস টার্ন হয়নি, এটা তার একটা চাল ছিল কোডি রোডসকে হারানোর জন্য। আমরা হয়তো সামারস্ল্যামেতে গিয়ে দেখতে পাবো যে জন সিনা পুরো অভিনয় করেছে আর হঠাৎ করে সে আবার হিল হয়ে গেছে আর কোডি রোডসকে আর পুরো ক্রাউডকে ঠকিয়ে সে ম্যাচ জিতে গেল। এটা একটা পসিবিলিটি। এইবার 2 নম্বর পসিবিলিটি যেটার চান্স সব থেকে বেশি রয়েছে সেটা হচ্ছে যে জন সিনা তো ফেস হয়ে গেল আর সে রকের এগেনস্টেও গেছে। তো এবার হতে পারে যে রক এলো আর আমরা দেখতে পেলাম যে কোডির হিল টার্ন হয়ে গেছে আর কোডি রককে তার সোল বেঁচে দিয়েছে। আর তারপরে লো ব্লো মারবে, যা পারে করবে, রকও অ্যাটাক করবে জন সিনার ওপর। আর ফাইনালি কোডি এইভাবে অসৎ পাতে জন সিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে। বা হয়তো এখানে রক এলোই না, কোডি এমনি হিল টার্ন করে লো ব্লো লাগিয়ে যা হোক করে জন সিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল। এরকম একটা সিন আমরা দেখতে পেতে পারি। আপাতত এই দুটো পসিবিলিটি লাগছে। তবে সব থেকে খারাপ একটা জিনিস আমি যা রিয়ালাইজ করলাম সেটা হচ্ছে যে জন সিনার ফেস হয়ে যাওয়ার ফলে এখানে ব্রক লেসনারের আর কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না। মানে যদি রক জন সিনার তরফ থেকে আসতো তাহলে তো কোডির তরফ থেকে ব্রক লেসনার এখানে আসতো, কিন্তু এখন তো জন সিনা নিজেই ফেস হয়ে গেছে, তো সে তো আর রকের সাহায্য নেবে না জেতার জন্য। তাহলে কোডির তরফ থেকে আসবেই বা কে? এখানে তো কোডিরই হিল হয়ে যাওয়ার চান্স বেশি। তাহলে ব্রক লেসনার কাকে সাহায্য করতে আসবে? সে অবশ্যই জন সিনাকে তো সাহায্য করতে আসবে না। তো ব্রকের চান্স এবার আমার খুবই কম লাগছে। মানে কোন স্টোরি লাইনে ঢোকাবে আর কীভাবেই বা তাকে ঢোকাবে। উপরন্তু ব্রক লেসনারের টিজ এত বেশি হয়ে গেছে যে সামারস্ল্যামেতে প্রায় 99% কনফার্ম যে ব্রক লেসনার আসছে। তো আমি সত্যিই বুঝতে পারছি না যে এখানে কী হতে চলেছে। জন সিনা কি নাটক করছে, কোডি কি হিল টার্ন করবে, নাকি রকের অন্য কোনো প্ল্যান রয়েছে? আর যদি ব্রক লেসনার আসে তাহলে কীভাবেই এই স্টোরি লাইনে ফিট হবে? তো আপাতত এইরকম সিনারিও হয়ে আছে। আর এবার আমি তো বলবো খুবই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। কোডি রোডসের জেতার চান্স বেশি, কিন্তু খুবই ইন্টারেস্টিং করে দিয়েছে ডাব্লিউডব্লিউই স্টোরি লাইনটাকে ম্যাচ হওয়ার ঠিক একদিন আগে। আর আজকে স্ম্যাকডাউনে আমাদের অপেক্ষার অবসানও ঘটে গেছে। আমরা ট্রিপল এ প্রমোশন থেকে ফাইনালি মিস্টার ইগুয়ানা সাইকো ক্লাউনের ডেবিউ দেখতে পেয়ে গেছি স্ম্যাকডাউনে। তারা এখন মেন রস্টারে চলে এসছে আর ক্রাউড খুব ভালো রিয়াকশনও দিয়েছে মিস্টার ইগুয়ানাকে। আর এবার আরেকটা বড় ম্যাচ নিয়ে কথা বলা যাক, জেউসো আর রোমান রেন্স ভার্সেস ব্রন ব্রেকার আর ব্রনসন রিড। তো দেখো, আমি এই কদিন তো কোনো ভিডিও দিতে পারিনি, কিন্তু যা নিউজ পাচ্ছি খুবই খারাপ। মানে রোমানের ফ্যানদের জন্য তো খুবই খারাপ। এই ম্যাচটার লাস্টে রোমানের জন্য খুব একটা ভালো জিনিস ওয়েট করছে না। আমরা জানি যে সামারস্ল্যামের পর কিন্তু রোমান চলে যাবে, আর যার ফলে এই সামারস্ল্যামেতে বড়সড় রোমানের সাথে খারাপ কিছু হবে, যেটার চান্স একদম অনেক বেশি রয়েছে। তো কী খারাপ হতে পারে, তো সেগুলোর ব্যাপারেই কথা বলবো। দেখো, প্রথমে তো আমি এটা বলছি যে এখানে হয়তো রোমান রেন্স আর জেউসোর টিম ম্যাচ জিতে যাবে, এটা প্রথমে বলছিলাম, কিন্তু এখন তো এটারও চান্স কম লাগছে। হয়তো এখানে ব্রন ব্রেকার আর ব্রনসন রিড জিতে যেতে পারে। তবুও যদি এখানে রোমান রেন্স জিতে যায় তাও ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর খুব একটা ভালো কিছু আমরা দেখতে পাবো না। মেবি হতে পারে এখানে হয়তো সেথ রলিন্স এসে কোনোভাবে ইন্টারফেয়ার করলো, এটার চান্স অনেক বেশি রয়েছে। যেহেতু এটা নাইট ওয়ানে হবে, তো সেথ রলিন্স আরামসে এখানে এসে ইন্টারফেয়ার করতে পারে, তার কাছে অনেক টাইম রয়েছে। আর যদি সেথ রলিন্স ইন্টারফেয়ার করে তাহলে রোমানের টিম তো জিতবেই না, এটা আমরা খুব ভালো করে জানি। আর সব থেকে খারাপ কি হতে পারে, সেথ রলিন্সের প্ল্যান বি। আর প্ল্যান বিটা কী হতে পারে? আমরা ভাবছি যে কোনো একটা হিল টার্ন। আর হিল টার্নটা কার হতে পারে আমরা এখনও পর্যন্ত কিন্তু এটার ব্যাপারে কথা বলিনি। মেবি হতে পারে হয়তো এখানে যে উসোর হিল টার্ন হয়ে গেল, সে রোমানের ওপর টার্ন করে গেল, এটা কিন্তু হতে পারে। আমরা কি জানি যে ট্রিপল এইচ আনএক্সপেক্টেড জিনিস করে, আর আমরা যে উসো হিল টার্ন করবে এটা কেউ এক্সপেক্টই করছি না। তো দেখতে গেলে জেউসো যে একজন ফেস, তাকে ফেস বলে তো মনে হয় না, তাকে প্রচণ্ড হেট করা হয়। তার এইটা খুব ভালো একটা তো চলছে না, তাকে সব জায়গায় জোকার লাগছে। তো ডাব্লিউডব্লিউই চাইলে তাকে হিল বানিয়ে সেথ রলিন্সের টিমের নতুন মেম্বার করে দিতে পারে, যেটা আমরা স্যামি জেনের ক্ষেত্রে ভাবছিলাম। বা এটাও হতে পারে যেখানে হয়তো সেথ রলিন্সও চলে এলো, ব্রন ব্রেকার ব্রনসন রিড তিনজন মিলে দুজনের উপর অ্যাটাক করলো, তো আবার স্যামি জেন হলো, আবার স্যামি জেনেরই আমরা হিল টার্ন দেখতে পেয়ে গেলাম। এটারও চান্স কিন্তু রয়েছে। কিন্তু যদি জেউসোর হিল টার্ন হয় স্যামি জেনের জায়গায়, সেটা পুরোপুরি আনএক্সপেক্টেড জিনিস হয়ে যাবে, কিন্তু এটা হওয়ার চান্স খুবই কম। তাও বলছি যে যেহেতু এটা আমরা আশা করছি না, তাই তোমরা এটা এক্সপেক্ট করতেই পারো, কিন্তু হবে কি না আমি এটা বলতে পারছি না। তবে এখানে ম্যাচের রেজাল্টের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে যে ম্যাচের লাস্টে কী হবে। এখানে নিশ্চয়ই কিছু একটা কেওয়াস তো হবে। সেথ রলিন্স আসুক না আসুক, এখানে রোমানের জন্য খুব একটা ভালো সিন আমি দেখতে পাচ্ছি না। রোমানের সাথে এমন কিছু হবে যার ফলে সে লম্বা সময়ের জন্য ব্রেকে যাবে, আবার সেই নভেম্বর মাসের দিকে আসবে। তো বুঝতেই পারছো,
খুব একটা ভালো হয়তো যাবে না সামারস্ল্যাম রোমানের ফ্যানদের জন্য আর রোমানের জন্য। আর এমনিতে এখানে যদি সবকিছু রোমান আর জেউসের পক্ষেই থাকে তাহলে কিন্তু রোমানের আচমকা সামারস্ল্যামের পর ব্রেক নিয়ে নেওয়াটা ওটা খুব একটা লজিক্যাল হবে না, সেই জন্যই এখানে রোমানের সাথে খারাপ কিছু হওয়ার চান্স বেশি। এবার আসি সোলো ভার্সেস জেকব ফাটুর ম্যাচের মধ্যে। এটা একটা স্টিল কেজ ম্যাচ, তো ভাবছো যে এখানে হয়তো জেকব ফাটুতে এবার জিতেই যাবে, কিন্তু না, আমার মনে হয় না। ব্লাড লাইনকে যেভাবে স্ট্রং দেখানো হয়েছে, ব্লাড লাইন তো নয়, এখানে সোলো তার টিমের নাম দিয়েছে মাই ফ্যামিলি ট্রি। তো মাই ফ্যামিলি ট্রিকে যেরকম স্ট্রং দেখানো হয়েছে, ডেফিনেটলি তোমরা জানো যে খাঁচার ওপর থেকেও ঢোকা যায়, তো খাঁচার ওপর থেকে এসে কেউ না কেউ ঢুকে ইন্টারফেয়ার করবে, এখানে বহুত হবে, মানে বহুত ইন্টারফেয়ারেন্স হবে। তো জেকব ফাটু এখানে জিতবে না। আর এমনকি টামাটোঙ্গাও কিন্তু মেডিকেলি ক্লিয়ার হয়েছে, তো টামাটোঙ্গাও এখানে আসতে পারে। তো আমরা এখানেও একটা ভালো ম্যাচ, তো আমরা জানি এটা ভালো ম্যাচ হবে, এটা স্টিল কেজ ম্যাচ, আর জেকব ফাটু সোলো সিকোবার রয়েছে, তো ম্যাচটা ভালোই হবে। আর এখানে ডেফিনেটলি আমরা একটা বড় টুইস্টও দেখতে পেতে পারি, যেটার কথা আমি বললাম। আর এবার ফাইনালি আসি গান্তার ভার্সেস সিএম পাঙ্ক, যেখানে অনেক বড় সড়ো কিছু হতে পারে, এটা আমি এক্সপেক্ট করছি। সামারস্ল্যামের নাইট ওয়ানের মেন ইভেন্ট, এখানে আমার পার্সোনালি মনে হয় যে এখানে সিএম পাঙ্ক জিততে চলেছে। সিএম পাঙ্ককে ফাইনালি এবার ডাব্লিউডব্লিউ জিতিয়ে দেবে, কারণ অনেক উইক দেখানো হয়ে গেছে, অনেক কটা ম্যাচ সিএম পাঙ্ক অলরেডি হেরে বসে রয়েছে তার ইন্টারফারেন্সের জন্য। তো আমার মনে হয় এখানে গান্তার হারতে চলেছে, সিএম পাঙ্ক নতুন চ্যাম্পিয়ন হবে। আর সিএম পাঙ্কের ওপর সেথ রলিন্স ক্যাসিন মেবি করতে পারে, কারণ সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের সম্পর্ক তো আমরা খুব ভালো করে জানি। এখানে মেবি সেথ রলিন্স হয়তো আসতে পারে, এটার একটা চান্স রয়েছে। হয়তো সে ম্যাচের মাঝখানেই ক্যাসিন করতে পারে, কিংবা সে ম্যাচ সিএম পাঙ্ক জিতে যাওয়ার পর ক্যাসিন করতে পারে। আর যদি আমি দেখি যে এখানে গান্তার স্লিপার হোল্ডে ফাঁসিয়ে সিএম পাঙ্ককে পাস আউট করে দিয়েছে, কিংবা পাওয়ার বম, ল্যারিয়েট, ফ্রগ স্ল্যাশ এইসব লাগিয়ে তাকে পিন করে দিয়েছে, এটা যদি হয় তো আমি তো খুবই অবাক হব, কারণ এটা হওয়ার কথাই নয়। তো দেখা যাক এখানে আমরা কি বড় টুইস্ট দেখতে পাই। আর যদি রোমানের ম্যাচে সেথ রলিন্স না আসে, তাহলে এখানে তো সেথ রলিন্সের চান্স ডেফিনেটলি বেড়ে যাচ্ছে যে সেথ রলিন্স এখানে হয়তো আসবেই আসবে। আর বলে রাখি যে সেথ রলিন্সের আসার চান্স এত কেন বেশি, কারণ হচ্ছে যে সেথ রলিন্সের ইঞ্জুরিটা মনে হচ্ছে ফেক ইঞ্জুরি। সেথ রলিন্সের এমআরআই স্ক্যান হওয়ার কথা ছিল, কিন্তু সেই এমআরআই স্ক্যান হয়নি। তো স্ক্যান কেন হয়নি? তোমার যদি এতই সত্যি সিরিয়াসভাবে ইনজোর্ড থাকো, তাহলে তোমার স্ক্যান কেন হবে না? স্ক্যান এই জন্যই করায়নি কারণ তার ইনজুরিটা বেশি সিরিয়াস নয়, যার মানে হচ্ছে যে সেথ রলিন্সের এখানে আসার চান্স আর ক্যাসিং করার চান্স পুরো রয়েছে। আর সেথ রলিন্সের ইনজুরিটা যে একটা নকল ইনজুরি, বা বলতে পারো যে যদি ইনজুরি হয়েও থাকে সেটা খুব একটা গুরুতর নয়, সেটা একদম কনফার্ম। না হলে সেথ রলিন্সের ইনজুরি নিয়ে ডাব্লিউডব্লিউ এত বেশি গাফিলতি তো করতো না। আর যেতে যেতে আরেকটা জিনিসও বলে দিয়ে যায় যে আমরা দেখতে পেলাম যে জন সিনাও এখন ফেস হয়ে গেছে, আর কোডি রোডসও একজন ফেস হয়ে গেছে। তো এখানে আরও একটা পসিবিলিটি রয়েছে যে হয়তো সেথ রলিন্স এখানেও ক্যাসিন করতে পারে। যদি ডাব্লিউডব্লিউ কোডি রোডসের হিল টার্ন করাতে এই মুহূর্তে না চায়, তাহলে একটা রাস্তা হতে পারে যে জন সিনাও জিতবে না আর সে কোডি রোডসও জিতবে না, কারণ কোডি যদি একবার হিল হয়ে যায় তাহলে ভেবে নাও তাও আমাদের এই ডাব্লিউডব্লিউতে সব থেকে বড় ফেস কে থাকবে। এখন ডাব্লিউডব্লিউতে আলটিমেট ফেস বলতে আমরা কোডি রোডসকেই জানি, যে কিন্তু ম্যাচে হারে না, যাকে ডাব্লিউডব্লিউ খুবই স্ট্রং বুক করে। এবার সেও যদি হিল হয়ে যায় তাহলে সেই লেভেলের ফেস থাকবে কে? আমরা র্যান্ডি অর্টনের ওপর তো মানে ডাব্লিউডব্লিউ র্যান্ডি অর্টনের সাথে খুব একটা ভালো কিছু করবে বলে তো মনে হচ্ছে না। রোমান চলে যাবে, তো রোমানের কথাও বাদ দাও, তাহলে সব থেকে বড় ফেস কে হবে? এটাই হচ্ছে বড় একটা প্রশ্ন। তো সেই জন্য ডাব্লিউডব্লিউ হয়তো কোডি রোডসকে এখানে হিলটা নাও করাতে পারে। আমরা হয়তো ফেস জন সিনা ভার্সেস ফেস কোডি রোডসের মধ্যেই ম্যাচ দেখতে পাবো, আর মেবি হয়তো জন সিনা নাটক করছে, এটাও আমরা দেখতে পেতে পারি। তো কি হবে, তো অনেক রকম পসিবিলিটির কথা তো আমি বলেছি। আরেকটা পসিবিলিটি এখানে সেথ রলিন্সের ক্যাসিনও হতে পারে। আমরা ভাবছি যে সিএম পাঙ্ক গান্থারের উপর ক্যাসিন করবে, কিন্তু দেখা গেল যে সেথ রলিন্স এই চ্যাম্পিয়নশিপের পেছনেই পড়ে গেল, আর এখানে এসেই ক্যাসিন করতে মানে ক্যাসিন করে দিল। আর এটা চান্সও আছে, কারণ সেথ রলিন্স চাইলে দুটো নাইটেই আসতে পারে। প্রথম নাইটে সিএম পাঙ্ক ভার্সেস গান্থারের ম্যাচ রয়েছে, রোমানের ম্যাচ রয়েছে, সেখানে এসে ইন্টারফেয়ার করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। যদি সামারস্ল্যামের নাইট ওয়ানে সেথ রলিন্সের রিটার্ন হয়েও যায়, তাও কিন্তু সে নাইট টুতে আবার আসতে পারে, তো এটারও চান্স কিন্তু বেশি রয়েছে। তো মেবি সামারস্ল্যামটা সেথ রলিন্সের নামে যেতে পারে যদি ক্যাসিন করে দেয়। তো সেথ রলিন্সের নাইট ওয়ান আর নাইট টু দুটোতেই আসার চান্স কিন্তু অনেক বেশি রয়েছে। আর তার উপরে দেখতে গেলে সেথ রলিন্সের কাছে আগের যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা রয়েছে, যেটা গান্থারের কাছে রয়েছে, ওটা কিন্তু প্রথমে সেথ রলিন্সের কাছেই ছিল। তো সেথ রলিন্স মেবি হয়তো ওটা নাও নিতে পারে। সেথ রলিন্স আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা নিজের কাঁধে হয়তো রাখতে চাইবে, কারণ ডাব্লিউডব্লিউ এখন সেথ রলিন্সের টিমকে আর সেথ রলিন্সকে টপ একজন হিল হিসাবে দেখাতে চাইছে, যেমনটা রোমানের ব্লাড লাইন আর রোমান ছিল। তো সেখানে আমরা রোমানের কাঁধে কোন চ্যাম্পিয়নশিপটা দেখতে পেয়েছিলাম? আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা। আর দেখতে গেলে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের থেকে এইটাকে বেশি ভ্যালু করা হয়, কারণ এটা বড় বড় লেজেন্ডসদের কাছে ছিল। তো এই চ্যাম্পিয়নশিপটা ডাব্লিউডব্লিউ হয়তো সেথ রলিন্সের কাঁধে রাখতে চাইবে। তো এইটাই একটা কারণ হতে পারে
সেথ রলিন্স এখানেও ক্যাশ ইন করতে পারে, এটার ভালো চান্স রয়েছে। তো আপাতত সামারস্ল্যাম নিয়ে যেটুকু পসিবিলিটির কথা আমার মাথায় আসছে সেটুকু আমি তোমাদেরকে সবটাই জানিয়ে দিলাম। আমি বড় কনফিউজ হয়ে রয়েছি যে ব্রক লেসনার কোথায় আসবে আর আদৌ কিসে আসবে কি না, এ নিয়ে আপাতত কোনো রকম আইডিয়া আমার মাথায় আসছে না। আর তোমাদের মাথায় যদি কোনো আইডিয়া আসে যে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে কোথায় রিটার্ন করাতে পারে, সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তোমাদের প্রেডিকশন কি সেটাও তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানিও। তোমরা সামারস্ল্যাম এনজয় করো, আর আমার ভিডিও সেই একেবারে সোমবারে সামারস্ল্যাম হয়ে যাওয়ার পরেই আসবে। আর এই ভিডিওটা একদমই না বানালেই নয়, এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও ছিল, অনেক কষ্টের সময় বার করে খুব তাড়াহুড়োতে ভিডিওটা বানিয়েছি। তো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, পারলে ভিডিওকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে সামারস্ল্যামের রিভিউ ভিডিও নিয়ে।